সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বেলুচ বিদ্রোহীদের সশস্ত্র হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা বিশ্ব গণমাধ্যমেও ব্যাপকভাবে আলোচিত হয়েছে। বিশেষ করে ইমরান খানের ক্ষমতাচ্যুতির পর বেলুচিস্তানে সহিংসতা আরও বৃদ্ধি পেয়েছে। গত ৩ বছরে বেলুচ বিদ্রোহীদের হামলায় একদিকে যেমন পাকিস্তানের বিপুল সংখ্যক সেনা সদস্য ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্য হতাহত হয়েছেন, তেমনি প্রাণ হারিয়েছেন বিপুল সংখ্যক বেসামরিক মানুষও। বেলুচ বিদ্রোহীরা বিশেষভাবে পাঞ্জাব থেকে বেলুচিস্তানে যাওয়া শ্রমিকদের টার্গেট করে। এছাড়া চীনের অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রকল্প এবং সেখানে কর্মরত চীনা প্রকৌশলীরাও তাদের অন্যতম লক্ষ্য। সাম্প্রতিক সময়ে যাত্রীবাহী ট্রেন ছিনতাই করে জিম্মি হত্যার ঘটনাও ঘটেছে। পাকিস্তান সশস্ত্র বাহিনীর বিমান ও নৌঘাঁটি, নিরাপত্তা চৌকি এবং অন্যান্য স্থাপনাও তাদের হামলার শিকার হয়েছে। এমনকি কোনো সময় তারা বেলুচিস্তানের কয়েকটি শহর ও বেসামরিক প্রশাসনের উপর সাময়িক নিয়ন্ত্রণও প্রতিষ্ঠা করেছে। অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনীর পাল্টা অভিযানে অনেক বেলুচ বিদ্রোহী নিহত হয়েছেন। একই সঙ্গে সেনাবাহিনীর এসব অভিযানে বিপুল সংখ্যক সাধারণ বেলুচ বেসামরিক নাগরিকও আটক, আহত, নিহত কিংবা গুমের শিকার হয়েছেন। পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথক বেলুচিস্তান রাষ্ট্র গঠনের লক্ষ্যে সক্রিয় সশস্ত্র সংগঠনগুলোর মধ্যে বেলুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ সবচেয়ে শক্তিশালী। অধিকাংশ গবেষকদের মতে 1970-এর দশকের বেলুচ বিদ্রোহের সময়েই সংগঠনটির জন্ম হয়। তবে 2001 সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর বিএলএ পুনর্গঠিত হয়ে একটি শক্তিশালী সশস্ত্র সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করে। এরপর থেকেই তারা পাকিস্তানের নিরাপত্তা বাহিনী, সামরিক স্থাপনা, চীনের অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রকল্প এবং চীনা নাগরিকদের উপর ধারাবাহিক হামলা চালিয়ে আসছে। বিভিন্ন ধরনের অভিযান পরিচালনার জন্য বিএলএর অধীনে কয়েকটি বিশেষায়িত অপারেশনাল ইউনিট রয়েছে, যেমন মাজিদ ব্রিগেড, ফতে স্কোয়াড এবং STOS। এর মধ্যে মাজিদ ব্রিগেড আত্মঘাতী হামলা পরিচালনা করে এবং প্রয়োজনে নারী হামলাকারীকেও ব্যবহার করে। ফতে স্কোয়াড বিশেষ কমান্ডো অভিযান পরিচালনা করে, আর STOS জটিল কৌশলগত অভিযান পরিচালনা করে। অন্যদিকে নেতৃত্বের দ্বন্দ্ব ও কৌশলগত মতপার্থক্যের কারণে বিএলএ থেকে বিএলএ জিয়ান্ত এবং বিএলএ আজাদ নামে দুটি উপদলও গড়ে উঠেছে। বিএলএ ছাড়াও বেলুচিস্তানে আরও কয়েকটি সশস্ত্র সংগঠন সক্রিয় রয়েছে। এর মধ্যে বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট, বেলুচিস্তান রিপাবলিকান আর্মি, ইউনাইটেড বেলুচ আর্মি এবং বেলুচ রিপাবলিকান গার্ডস উল্লেখযোগ্য। 2018 সালে এসব সংগঠন বেলুচ রাজি আজই সাঙ্গার বা ব্রাস নামে একটি জোট গঠন করে। এরপর থেকে তারা গোয়েন্দা তথ্য, পরিকল্পনা এবং লজিস্টিক্স সহায়তা ভাগাভাগি করে সমন্বিতভাবে বড় বড় হামলা পরিচালনা করছে। বেলুচিস্তানের সশস্ত্র বিদ্রোহের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল 2024 সাল থেকে বেলুচ বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে তেহরিকে তালেবান পাকিস্তান বা TTPর কৌশলগত সহযোগিতা গড়ে উঠেছে। যদিও দুই সংগঠনের আদর্শ ভিন্ন। বিএলএ একটি জাতীয়তাবাদী ও সেকুলার ধারার সংগঠন, অন্যদিকে TTP নিজেদেরকে একটি ইসলামপন্থী সংগঠন হিসাবে পরিচয় দেয়। তবে ভিন্ন আদর্শ অনুসরণ করলেও পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ের অভিন্ন লক্ষ্যকে সামনে রেখে তারা পারস্পরিক কৌশলগত সহযোগিতা গড়ে তুলেছে। TTP 2007 সালে আত্মপ্রকাশ করে। সে সময় পাকিস্তান সেনাবাহিনীর সম্মতিক্রমে যুক্তরাষ্ট্র পাক আফগান সীমান্তবর্তী এলাকায় ব্যাপক ড্রোন হামলা শুরু করলে উল্লেখযোগ্য সংখ্যক বেসামরিক মানুষ হতাহত হন এবং জনমনে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়। এমন প্রেক্ষাপটেই TTPর জন্ম। উল্লেখ্য, TTP আফগান তালেবানের শাখা নয়, বরং এটি পাকিস্তানের একটি স্বতন্ত্র সশস্ত্র সংগঠন। তবে আফগান তালেবানের সঙ্গে তাদের আদর্শিক মিল রয়েছে। TTPর মূল ঘাঁটি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ওয়াজিরিস্তান অঞ্চলে, যা আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকা। সংগঠনটির অধিকাংশ সদস্য পশতুন জাতিগোষ্ঠীর মুসলিম এবং তাদের প্রধান ভাষা পশতু। TTP পাকিস্তানের শরিয়া আইনভিত্তিক ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা, তাদের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ এবং আটক সদস্যদের মুক্তির দাবি জানিয়ে আসছে। পাশাপাশি তারা ওয়াজিরিস্তানের পূর্বের স্বায়ত্তশাসন পুনর্বহালেরও দাবি করে। উল্লেখ্য, 2018 সালে সংবিধান সংশোধনের মাধ্যমে ওয়াজিরিস্তানের বিশেষ স্বায়ত্তশাসনের ব্যবস্থা বাতিল করে অঞ্চলটিকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের সাধারণ প্রশাসনিক কাঠামোর অন্তর্ভুক্ত করা হয়। যাই হোক, এখন প্রশ্ন হলো, বেলুচিস্তানের এসব বিদ্রোহী গোষ্ঠী কিভাবে এত শক্তিশালী হয়ে উঠল? বর্তমানে তারা উন্নত অস্ত্র, উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সামরিক স্থাপনা, সরকারি অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থায় হামলা চালায়।
একই সঙ্গে শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে পাকিস্তান সেনাবাহিনীর গতিবিধি ও চলাচলের তথ্য সংগ্রহ করে। ফলে অনেক ক্ষেত্রেই তাদের হামলা সফল হয়। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তাদের পেছনে কি কোনো বিদেশি শক্তির পৃষ্ঠপোষকতা রয়েছে? আর যদি থাকে, তাহলে সেই বিদেশি শক্তি কারা? বস্তুত বেলুচ বিদ্রোহীদের সহায়তা এবং বেলুচিস্তানকে পাকিস্তান থেকে আলাদা করার পেছনে বিদেশি শক্তির সম্পৃক্ততার আলোচনা নতুন নয়। অনেক গবেষকের মতে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ এতে জড়িত ছিল। এক্ষেত্রে রাশিয়া, আফগানিস্তান, যুক্তরাষ্ট্র, ভারত ও ইরানের নাম আলোচনায় এসেছে। 1970-এর দশকের বেলুচ বিদ্রোহের সময় আফগানিস্তান এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বিভিন্ন বেলুচ সশস্ত্র গোষ্ঠীকে সহায়তা দিয়েছিল বলে অভিযোগ রয়েছে। সে সময় বেলুচ বিদ্রোহীরা সোভিয়েত ইউনিয়নের তৈরি উন্নত অস্ত্র, রকেট ও রকেট লঞ্চার ব্যবহার করত। তখন আফগানিস্তানে সোভিয়েতপন্থী সরকার ক্ষমতায় ছিল এবং সেখানে সোভিয়েত সেনাও মোতায়েন ছিল। অন্যদিকে পাকিস্তান যুক্তরাষ্ট্রের সহায়তায় আফগান মুজাহিদদেরকে সমর্থন দিচ্ছিল। সে সময় একটি প্রচলিত ধারণা ছিল যে সোভিয়েত ইউনিয়ন বেলুচিস্তানের মাধ্যমে আরব সাগরে পৌঁছে উষ্ণ পানির বন্দর ব্যবহার করতে চায়। সে সময় একটি প্রচলিত ধারণা ছিল যে সোভিয়েত ইউনিয়ন বেলুচিস্তানের মাধ্যমে আরব সাগরে পৌঁছে উষ্ণ পানির বন্দর ব্যবহার করতে চেয়েছিল। পাশাপাশি পাকিস্তান আফগান মুজাহিদদেরকে প্রত্যক্ষ সমর্থন দেওয়ায় মস্কো ভীষণ ক্ষুব্ধ ছিল। এসব কারণেই বেলুচ বিদ্রোহীদের প্রতি সোভিয়েত ইউনিয়নের সমর্থনের বিষয়টি আলোচনায় আসে। তবে 1989 সালে আফগানিস্তান থেকে সোভিয়েত সেনা প্রত্যাহার, সোভিয়েতপন্থী সরকারের পতন এবং 1996 সালে সেখানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর বেলুচ বিদ্রোহীদের প্রতি সোভিয়েত ইউনিয়ন তথা নতুন রাশিয়া এবং আফগানিস্তানের সহায়তা কার্যত শেষ হয়ে যায়। কিন্তু 2001 সালে তালেবান সরকারকে উৎখাত করে যুক্তরাষ্ট্র আফগানিস্তানের সৈন্য মোতায়েন করে এবং সেখানে প্রায় 20 বছর মার্কিন সমর্থিত সরকার ক্ষমতায় থাকে। অনেক বিশ্লেষকের মতে এই সময় আফগানিস্তানকে ব্যবহার করে যুক্তরাষ্ট্র গোপনে বেলুচ বিদ্রোহীদের আর্থিক ও সামরিক সহায়তা দিয়েছিল। যদিও তখন সন্ত্রাস বিরোধী যুদ্ধে পাকিস্তান যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ছিল, তবুও ওয়াশিংটনের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠে। আর এর পেছনে যুক্তরাষ্ট্রের কয়েকটি কৌশলগত স্বার্থের কথা উল্লেখ করা হয়। প্রথমত, বেলুচিস্তানে চীনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন ছিল। দ্বিতীয়ত, আরব সাগর তীরে চীনের নির্মাণাধীন গোয়াদর সমুদ্র বন্দর ওয়াশিংটনের কৌশলগত উদ্বেগ বাড়িয়ে দেয়, কারণ এই বন্দরের মাধ্যমে চীন পারস্য উপসাগরের দিকে সহজ প্রবেশাধিকার পাচ্ছিল। পাশাপাশি যুক্তরাষ্ট্রের উপসাগরীয় সামরিক ঘাঁটিগুলোর অবস্থানও গোয়াদর বন্দরের কাছাকাছি হওয়ায় বিষয়টি যুক্তরাষ্ট্রের কাছে আরও সংবেদনশীল হয়ে ওঠে। তৃতীয়ত, ইরান পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্প নিয়েও যুক্তরাষ্ট্র সন্তুষ্ট ছিল না। প্রকল্পটির ইরান অংশের পাইপলাইন অনেক আগেই সম্পন্ন হলেও যুক্তরাষ্ট্রের আপত্তির কারণে পাকিস্তান এখনও তাদের অংশের নির্মাণ কাজ শেষ করতে পারেনি। চতুর্থত, যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনাপূর্ণ সম্পর্ক বেলুচিস্তানকে ওয়াশিংটনের কাছে আরও গুরুত্বপূর্ণ করে তোলে। বেলুচ জাতীয়তাবাদীরা মূলত সেকুলার ধারার এবং ইসলামপন্থী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য অনুসরণ করে না। তাই অনেক বিশ্লেষকের মতে যুক্তরাষ্ট্র তাদেরকে ইসলামপন্থী গোষ্ঠীগুলোর বিকল্প শক্তি হিসাবে দেখেছিল, ঠিক যেমন তারা মধ্যপ্রাচ্যে কুর্দি জাতীয়তাবাদী গোষ্ঠীগুলোকে দেখে থাকে। তাদের ধারণা ছিল ভবিষ্যতে বেলুচদেরও ইরানের ওপর কৌশলগত চাপ তৈরির উপায় হিসাবে ব্যবহার করা যেতে পারে। পঞ্চমত, একটি স্বাধীন বেলুচিস্তান ভারত মহাসাগর থেকে মধ্য এশিয়া পর্যন্ত সম্ভাব্য জ্বালানি পাইপলাইনের নিরাপদ করিডোর হতে পারত। একই সঙ্গে এতে পাকিস্তানের উপর যুক্তরাষ্ট্রের কৌশলগত নির্ভরতাও কমত এবং বেলুচিস্তানের বিপুল প্রাকৃতিক সম্পদ ব্যবহারের সুযোগ বাড়ত। এসব কারণেই অনেক বিশ্লেষক মনে করেন বেলুচিস্তান প্রশ্নে যুক্তরাষ্ট্রের কৌশলগত আগ্রহ তৈরি হয়েছিল। তবে বেলুচ বিদ্রোহীদের সহায়তার প্রশ্নে যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি আলোচনায় এসেছে ভারতের নাম। 2001 থেকে 2021 সাল পর্যন্ত আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সহযোগী ছিল ভারত। সে সময় ভারত আফগানিস্তানের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বড় বিনিয়োগ করে এবং কাবুলের তৎকালীন সরকারকে বিভিন্নভাবে সহায়তা দেয়। পাশাপাশি ভারত ও আফগানিস্তানের মধ্যে শক্তিশালী গোয়েন্দা সহযোগিতাও গড়ে ওঠে। বিশ্লেষকদের মতে এই সম্পর্ক কাজে লাগিয়েই ভারত আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে বেলুচ বিদ্রোহীদের সহায়তা করার সুযোগ পায়। উল্লেখ্য, আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সীমান্তের দৈর্ঘ্য প্রায় 1350 কিলোমিটার। এই দীর্ঘ সীমান্তের বড় অংশই দুর্গম পাহাড়ি অঞ্চল। সে সময় পুরো সীমান্ত জুড়ে কোনো কাঁটাতারের বেড়াও ছিল না।
ফলে আফগানিস্তান থেকে বেলুচ বিদ্রোহীদের কাছে অর্থ, অস্ত্র ও অন্যান্য সহায়তা পৌঁছে দেওয়া তুলনামূলক সহজ ছিল। অনেক বিশ্লেষকের মতে ভারত শুধু অর্থ ও অস্ত্রই নয়, সামরিক প্রশিক্ষণও দিয়েছিল। এর ফলে বেলুচ বিদ্রোহীরা আরও পরিকল্পিতভাবে আধুনিক কৌশল ব্যবহার করে অভিযান পরিচালনা করতে সক্ষম হয়। 2016 সালের মার্চে পাকিস্তান বেলুচিস্তান থেকে ভারতের নৌবাহিনীর সাবেক কর্মকর্তা কুলভূষণ যাদবকে গ্রেপ্তার করে। পাকিস্তানের দাবি, তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর হয়ে কাজ করছিলেন এবং বেলুচিস্তান ও করাচিতে নাশকতা, গুপ্তচর বৃত্তি ও বেলুচ বিদ্রোহীদের সহায়তায় জড়িত ছিলেন। পরে পাকিস্তানের একটি সামরিক আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়। তবে ভারত এসব অভিযোগ প্রত্যাখ্যান করে। ভারতের দাবি, অবসর গ্রহণের পর কুলভূষণ যাদব ইরানের চাহাবার বন্দরে ব্যবসায়িক কাজে অবস্থান করছিলেন এবং সেখান থেকেই তাকে অপহরণ করা হয়। শেষ পর্যন্ত বিষয়টি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে গড়ায়। 2019 সালে ওই আদালত রায় দেয় যে ভিয়েনা কনভেনশন অনুযায়ী পাকিস্তান কুলভূষণ যাদবকে ভারতীয় কনসুলার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের সুযোগ দেয়নি। তাই আদালত মামলাটি পুনর্বিবেচনা করে তাকে যথাযথভাবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার নির্দেশ দেয়। এর ফলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা স্থগিত থাকে। বস্তুত পাকিস্তান একাধিকবার দাবি করেছে যে আফগানিস্তানের তৎকালীন হামিদ কারজাই ও আশরাফ ঘানি সরকারের সময় ভারতীয় গোয়েন্দা নেটওয়ার্ক আফগান ভূখণ্ড ব্যবহার করে বেলুচ বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ রাখত। এ বিষয়ে পাকিস্তান বিভিন্ন সময় জাতিসংঘ ও কূটনৈতিক মহলে অভিযোগের বিবরণমূলক প্রমাণপত্র জমা দেয়। পাকিস্তানের অভিযোগ, কিছু বেলুচ নেতা দীর্ঘ সময় আফগানিস্তান থেকে কার্যক্রম পরিচালনা করেছেন এবং ভারত তাদের অর্থায়ন, প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহ করেছে। তবে ভারত এসব অভিযোগ ধারাবাহিকভাবে প্রত্যাখ্যান করেছে। বিশ্লেষকদের মতে বেলুচ বিদ্রোহীদের প্রতি ভারতের আগ্রহের পেছনে তিনটি প্রধান কৌশলগত লক্ষ্য ছিল এবং এখনও রয়েছে। প্রথমত, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে দুর্বল করা। দ্বিতীয়ত, বেলুচিস্তানে চীনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, বিশেষ করে গোয়াদার সমুদ্র বন্দর প্রকল্পকে বাধাগ্রস্ত করা। তৃতীয়ত, ইরানের চাহাবার বন্দরে ভারতের বড় বিনিয়োগ ছিল। গোয়াদর বন্দর ভবিষ্যতে চাহাবারের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে উঠলে ভারতের পক্ষে প্রত্যাশিত অর্থনৈতিক সুবিধা কমে যেতে পারত। তাই অনেক বিশ্লেষক মনে করেন অস্থিতিশীল বেলুচিস্তান ভারতের কৌশলগত স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অন্যদিকে বেলুচ বিদ্রোহীদের সহায়তার প্রশ্নে ইরানের নামও মাঝে মাঝে আলোচনায় আসে। বিশেষ করে গোয়াদর ও চাহাবার বন্দরের সম্ভাব্য প্রতিযোগিতার বিষয়টি এক্ষেত্রে উল্লেখ করা হয়। তবে এই ধারণার পক্ষে শক্ত প্রমাণ নেই, কারণ পাকিস্তান ইরান সীমান্তের ইরান অংশেও উল্লেখযোগ্য সংখ্যক বেলুচ জনগোষ্ঠী বসবাস করে। ফলে বেলুচিস্তানে অস্থিরতা বাড়লে তার প্রভাব ইরানের বেলুচ অধ্যুষিত এলাকাতেও ছড়িয়ে পড়তে পারে। এছাড়া ইরান দীর্ঘদিন ধরেই নিজেদের ভূখণ্ডে সক্রিয় বেলুচ সুন্নি সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করে আসছে। এমনকি 1970-এর দশকের বেলুচ বিদ্রোহের সময়ও ইরানের শাহ সরকার বিদ্রোহ দমনে পাকিস্তানকে আর্থিক ও সামরিক সহায়তা দিয়েছিল। তাই বেলুচ বিদ্রোহীদের প্রতি ইরানের সক্রিয় সমর্থনের দাবি তুলনামূলকভাবে দুর্বল বলে বিবেচিত হয়। তবে এর বিপরীত ধারণাও রয়েছে, যেমন পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সঙ্গে ইরানের প্রায় 950 কিলোমিটার দীর্ঘ সীমান্তটি দুর্গম এবং সংঘাতপ্রবণ। বেলুচিস্তান ঘেঁষেই ইরানের সিস্তান বেলুচিস্তান প্রদেশ অবস্থিত। শুধু নামেই মিল নয়, ইরানের ওই প্রদেশের উল্লেখযোগ্য জনগোষ্ঠীও জাতিগতভাবে বেলুচ। উভয় দেশের এই বেলুচ জনগোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠ অংশই সুন্নি মুসলিম এবং হানাফি মাযহাবের অনুসারী। ইরানের এই সিস্তান বেলুচিস্তান প্রদেশে খামেনি সরকারের বিরুদ্ধে জন্দুল্লাহ নামে একটি বেলুচ সুন্নি সশস্ত্র গোষ্ঠী বহু বছর সক্রিয় ছিল। যুক্তরাষ্ট্র আফগানিস্তান দখলের পর 2003 সালের দিকে আব্দুল মালেক রিগি এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। ইরানের অভিযোগ, জন্দুল্লাহর পেছনে যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতা ছিল। 2010 সালে ইরানি গোয়েন্দারা দুবাই থেকে কিরগিজস্তানগামী একটি যাত্রীবাহী বিমান থেকে রিগিকে আটক করে। পরে বিচার শেষে তার মৃত্যুদণ্ড কার্যকর হলে জন্দুল্লাহ কার্যত ভেঙে পড়ে। এরপর 2012 সালে জয়শ আল আদল নামে আরেকটি ইরান বিরোধী বেলুচ সুন্নি সশস্ত্র গোষ্ঠী গঠিত হয়, যা বর্তমানে সক্রিয় রয়েছে। সংগঠনটিকে জন্দুল্লাহর উত্তরসূরি হিসাবে বিবেচনা করা হয়। ইরানের অভিযোগ, পাকিস্তানের বেলুচিস্তানের সীমান্তবর্তী এলাকায় জয়শ আল আদলের নিরাপদ আশ্রয়, লজিস্টিক নেটওয়ার্ক ও অস্থায়ী ঘাঁটি রয়েছে। ইরানের দাবি, জয়শ আল আদল সিস্তান বেলুচিস্তানে হামলা চালিয়ে পাকিস্তানের ভেতরে ফিরে আশ্রয় নেয়। এ বিষয়ে ইরান একাধিকবার পাকিস্তানের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। তবে পাকিস্তান তাদের অংশের বেলুচিস্তানে জয়শ আল আদলের তৎপরতার অভিযোগ অস্বীকার করে।
অতঃপর 2024 সালের 16 জানুয়ারি ইরান পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের পাঞ্জগুর জেলার সীমান্তবর্তী এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরান দাবি করে পাকিস্তান কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা জয়েশ আল আদলের দুটি ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। এর জবাবে 2 দিন পর অর্থাৎ 18 জানুয়ারি পাকিস্তান ইরানের সিস্তান বেলুচিস্তান প্রদেশে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পাকিস্তান জানায় তারা সেখানে অবস্থানরত বেলুচ বিচ্ছিন্নতাবাদী সংগঠন বিএলের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। পাকিস্তানের এ দাবি সত্য হলে বলা যায় ইরানের সিস্তান বেলুচিস্তান প্রদেশেও পাকিস্তান বিরোধী বেলুচ বিদ্রোহীদের আশ্রয়স্থল রয়েছে। এই পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলায় দুই দেশের মধ্যে তীব্র কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয় এবং উভয় দেশই সাময়িকভাবে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে। এসব ঘটনা থেকেই অনেক বিশ্লেষক মনে করেন পাকিস্তানের বেলুচিস্তান প্রশ্নে ইরানের ভূমিকাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। তবে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার কয়েকদিনের মধ্যেই দুই দেশ আলোচনায় বসে এবং সীমান্ত নিরাপত্তা ও সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা বাড়াতে আবারও একমত হয়। তবে সাম্প্রতিক সময়ে বেলুচ বিদ্রোহীদের সহায়তার প্রশ্নে আফগান তালেবান সরকারের নামও আলোচনায় এসেছে। পাকিস্তানের অভিযোগ টিটিপির মাধ্যমে আফগান তালেবান সরকার বেলুচ বিদ্রোহীদের পরোক্ষভাবে সহায়তা করছে। বিশেষ করে গত বছরের অক্টোবরে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের পর থেকে পাকিস্তানের এই সন্দেহ আরও জোরালো হয়। এরপর পাকিস্তান আফগানিস্তানের ভেতরে কয়েক দফা বিমান হামলা চালায়। একই সঙ্গে পাক আফগান সীমান্তে উভয় পক্ষের মধ্যে একাধিক বড় সংঘর্ষ ঘটে। তবে তালেবান সরকার এসব অভিযোগ প্রত্যাখ্যান করে। তাদের দাবি পাকিস্তান নিজের অভ্যন্তরীণ নিরাপত্তা সংকট সামাল দিতে না পেরে তার দায় আফগানিস্তানের ওপর চাপানোর চেষ্টা করছে। সুতরাং অনেক বিশ্লেষকের মতে পাকিস্তান থেকে পৃথক একটি বেলুচ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রশ্নে বিভিন্ন সময়ে 5টি বিদেশি শক্তি নিজ নিজ কৌশলগত স্বার্থে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত ছিল বা রয়েছে। তবে সবার লক্ষ্য ও উদ্দেশ্য এক নয়। আবার ভূরাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন সময়ে এই সমর্থনের ধরন ও অভিমুখও বদলে গেছে।